হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুরি কমার্স একাডেমি আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 6 কে আমরা দুইটা পার্টে ভাগ করছি 6.1 6.2 আজকে আমরা করব 6.1 দ্য ফিনান্সিয়াল ডিসিশন এই চ্যাপ্টারে 6.1 আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ফিনান্সিয়াল ডিসিশন যেহেতু দুইটা পার্টে ভাগ করছি, প্রথম পার্ট 6.1-এ আমরা টোটাল এই পার্টটাকে আমরা 6টা ফরম্যাটে সাজাইছি। তো 6টা ফরম্যাটের মধ্যে 1 নম্বর ফরম্যাট হচ্ছে মূলধন ব্যয় সম্পর্কে মৌলিক ধারণা। 2 থেকে এই 6 পর্যন্ত প্রত্যেকটা ফরম্যাটের সমন্বয়ে আমাদের পার্সিতে একটা প্রশ্ন হবে। আমাদের এই 6.1-এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে কস্ট অফ ওয়েটেড অ্যাভারেজ ক্যাপিটাল বা WACC, অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তো এটা বের করার জন্য আমাদের 4টা ওয়ার্কিং করতে হবে, যে 4টা ওয়ার্কিং আমাদের 4টা ফরম্যাটে দিছি। প্রথম ওয়ার্কিংটা বা প্রথমটা লেখা আছে ক্যালকুলেশন অফ কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট বা কস্ট অফ বন্ড বা কস্ট অফ লোন বা কস্ট অফ ডিবেঞ্চার, এই 4টা কথা একই, যেটাকে আমরা প্রকাশ করব KD দ্বারা। এরপরে ক্যালকুলেশন অফ কস্ট অফ প্রিফারেন্সিয়াল প্রথম অক্ষরটা P, এর জন্য এটা প্রকাশ করব KP দ্বারা। এরপরে ক্যালকুলেশন অফ কস্ট অফ কমন শেয়ার বা ইকুইটি ক্যাপিটাল। কমন শেয়ার যে কথা, ইকুইটি ক্যাপিটাল একই কথা, যেটাকে আমরা প্রকাশ করব KE দ্বারা। আর সর্বশেষ লেখা আছে ক্যালকুলেশন অফ কস্ট অফ রিটেন আর্নিং। রিটেনের প্রথম অক্ষরটা R, এর জন্য এটাকে প্রকাশ করব KR দ্বারা। তাহলে 4টা ফরম্যাটের ক্ষেত্রে 4টা সিম্পল। তাহলে KD বলতে আমরা বুঝবো কস্ট অফ ডেট বা বন্ড বা লোন বা ডিবেঞ্চার। KP বলতে কি বুঝবো বলো দেখি, কস্ট অফ কি? প্রিফারেন্সিয়াল। KE বলতে কস্ট অফ কমন শেয়ার অথবা কস্ট অফ কি ইকুইটি। আর KR বলতে কি বুঝবো, কস্ট অফ রিটেন আর্নিং। এই টোটাল 6টা ফর্মেট শিখলে আমরা আশা করি এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন আসবেই। আর কিরকম প্রশ্ন এখান থেকে আসে তার একটা অ্যানালাইসিস দিচ্ছি 2017 থেকে 2022 সাল পর্যন্ত। দেখতেছি 2017 সালে পার্সিতে একটা প্রশ্ন, এই 6.1 থেকে, কিন্তু 18 সালে পার্ট বিতে একটা, পার্সিতে একটা, 19 সালে পার্সিতে একটা, 20 সালে পার্ট বিতে দুইটা, পার্সিতে একটা, 21-এ পার্ট বিতে একটা, 22-এ পার্সিতে একটা। তোমরা পরীক্ষা দেবে 2023 সালে। আশা করি 2023 সালে এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন আসবেই, এবং পার্ট বি হলো অপশনাল, প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই চ্যাপ্টারে কত মার্কে বলো দেখি, 10 মার্ক। আর এক্সট্রা ভাবে 4 যদি আসে ভালো, না আসলে নাও ভালো, কোনো সমস্যা নেই। তাহলে এখন আসেন ফরম্যাট 1-এ মূলধন ব্যয় সম্পর্কে মৌলিক ধারণা। ইতিমধ্যে আমি বলে ফেলছি, তারপর একটু দেখি। লেখা আছে মূলধন সংগ্রহ করার জন্য যে হারে ব্যয় পরিশোধ করতে হয় তাকে বলা হয় কি, মূলধন ব্যয়। কোনো মূলধন সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হচ্ছে মূলধন ব্যয়। এই অধ্যায়ে আমরা মূলধনের বিভিন্ন উৎসের ব্যয় সম্পর্কে জানতে পারবো। আর্থিক ব্যবস্থাপকের লক্ষ্য থাকবে মূলধন ব্যয় কি কমানো না বাড়ানো, বলেন দেখি। কমানো। চৈত্র মূলধনী কোম্পানি মূলধনের প্রধান 4টি উৎস রয়েছে। মূলধনের কয়টা উৎস? 4টা। এর মধ্যে 1 নম্বর লেখা আছে কমন শেয়ার বা ইকুইটি শেয়ার, যেটা অলরেডি বলে ফেলাইছি। কমন শেয়ার বা ইকুইটি শেয়ারের ব্যয়কে আমরা বলবো হচ্ছে ডিভিডেন্ড, যেটাকে শর্টকাটে আমরা কস্ট বের করব কি দিয়া বলো দেখি। শর্টকাটে আমরা কি দ্বারা প্রকাশ করব কস্ট বের করার ক্ষেত্রে? KE। মনে রাখতে হবে প্রিফারেন্স শেয়ারের ব্যয়ের নাম হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড, মানে অগ্রাধিকার লভ্যাংশ, যার ব্যয় বের করার শর্ট ফর্মটা কি? KP। ডেট, বন্ড, লোন বা ডিবেঞ্চার, এই সবগুলো ব্যয়ের নাম হচ্ছে ইন্টারেস্ট, যার ব্যয় বের করার শর্ট ফর্মটা কি? KD। আর রিটেন আর্নিং, এই ব্যয়ের নাম হচ্ছে অপরচুনিটি কস্ট, মানে কি সুযোগ ব্যয়। এন্ড অপরচুনিটি কস্ট কাকে বলে? রিটেন আর্নিং কি? রিটেন আর্নিং যে টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানে কি জমা করে রাখা হয় নাকি রিটেন করে রাখা হয়। তাহলে এইটা জমা করে না রেখে যদি এটা আমি অন্য জায়গায় বিনিয়োগ করেন, তাহলে ওখান থেকে আমার একটা আয় আসতো। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু এটা জমা রাখতেছি, তাহলে অন্য জায়গায় বিনিয়োগ করলে যে আয়টা আসতো, ওই আয়টা থেকে আমি কি বঞ্চিত হচ্ছি, এই জন্য এটাকে বলে কি সুযোগ ব্যয়। তাহলে রিটেন আর্নিং এর ব্যয়ের নাম হচ্ছে অপরচুনিটি কস্ট, যার ব্যয় বের করার শর্ট ফর্মটা কি বলো তো দেখি। KR। তাই এইটুকুই হচ্ছে আমাদের বেসিক কথা। এখন আমরা একটু অঙ্কের দিকে আসব। এখন আমাদের
একটু জুম করেন ভাই। বেশি জুম করলে আবার আমাদের রেকর্ডটা আবার ফাইটে যেতে পারে, ঠিক আছে? মানে ওই যে ওবিএস এর যেইটা আছে ওই মাপটা আবার কেটে যেতে পারে। অতএব এই পর্যন্ত রাখি, হ্যাঁ? তুমি তোমার স্ক্রিন বড় করে নাও, তাই হবে। আমরা এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য হচ্ছে WACC, যার হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তো এই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল দুইটা ফর্মে সমাধান করা যায়। এক হচ্ছে টেবুলার ফর্ম, দুই হচ্ছে ইকুয়েশন ফর্ম। আমি তোমাদের সবসময় প্রেফার করব এই টেবুলার ফর্মটা বাদ, আমরা সবসময় প্রেফার করব ইকুয়েশন মেথডে, কারণ এই টেবিল করতে করতে ইকুয়েশন মেথডে অঙ্ক করে আমাদের অ্যান্সার করে বসে থাকবো। অতএব আমরা টেবুলার ফর্মটা ব্যবহার করব না। আমরা কোন ফর্ম ব্যবহার করব বলো দেখি? ইকুয়েশন। এখন ইকুয়েশন মেথডের ক্ষেত্রে WACC সূত্র কি? সূত্র হচ্ছে, দেখেন, প্রথমে আমরা ইকুইটির জিনিস আছে কি, WE ইন্টু KE। এখানে W মানে কি, আমরা কিন্তু এই W সম্পর্কে এর আগে শিখছি। W মানে কি? ওয়েট, ঠিক আছে না? তাহলে WE ইন্টু KE অর্থাৎ কস্ট অফ ইকুইটির ওয়েট প্লাস কস্ট অফ ইকুইটির ব্যয় প্লাস WP ইন্টু KP। P মানে প্রিফারেন্সিয়াল, WD ইন্টু KD, D মানে ডিবেঞ্চার, WR ইন্টু KR, আর মানে কি? রিটেন আর্নিং। তাহলে প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের কি আসতেছে, ইকুইটির ক্ষেত্রে WE আসতেছে, প্রিফারেন্সিয়ালের ক্ষেত্রে WP আসতেছে, ডিবেঞ্চারের ক্ষেত্রে WD এবং রিটার্নের ক্ষেত্রে কি? WR। আর KP KD কি আর কিন্তু আপনি জানেন। তো আমরা সবসময় এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন এখান থেকে এই যে WP, WD, WR এবং WE, এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে অথবা বের করা খুবই সহজ। মেন টার্গেট হচ্ছে আমাদের KE, KP, KD এবং KR। এই চারটা জিনিস বের করা হচ্ছে আমাদের মেন টার্গেট। এই চারটা জিনিস যে একদম নির্ভুলভাবে করতে পারবেন। কে আর মিউট আছে একটু বলেন তো দেখি, তারা কিন্তু বের করে দিবেন। রেকর্ডটা নষ্ট করছে শুধু শুধু। তাহলে আমাদের এখান থেকে WACC বের করার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে KE, KP, KD এবং KR, এই চারটা জিনিস বের করা। এখন এই চারটা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করব মিনিমাম আধা ঘন্টা। আসেন আমরা তাহলে চারটা জিনিস বেসিক আলোচনা করি। ডেট, বন্ড, ডিবেঞ্চার বা লোন, এটাকে আমরা ব্যয় প্রকাশ করি KD দ্বারা। এই KD বের করার সূত্র হচ্ছে টোটাল 3টা সূত্র। KD বের করার সূত্র কয়টা বলেন তো দেখি সবাই? 3টা সূত্র। এই 3টা সূত্র কখন কোনটা ব্যবহার করব আমি বিস্তারিত আলোচনা করতেছি, একটু পর আমি ধরবো, আমাকে অ্যান্সার দিতে হবে। KD বের করার সূত্র হচ্ছে, যখন প্রশ্নে এই KD সম্পর্কে n এর মান দেওয়া থাকবে, তাহলে KD নিয়ে যদি n এর মান প্রশ্নে দেওয়া থাকে তাহলে KD সূত্র হচ্ছে এই বড়টা। আমরা ওয়াই টিমের যে সূত্র অ্যাপ্লাই করছিলাম সেটা। তাহলে KD সূত্র কি? I প্লাস RB মাইনাস NSB ভাগ n, নিচে RB প্লাস NSB ভাগ 2 ইন্টু 100। এখানে RB মানে রিডিমেবল ভ্যালু, NSB মানে নিট সেলস ভ্যালু, n মানে বছর, I মানে ইন্টারেস্ট। তাহলে এই বড় সূত্রটা অ্যাপ্লাই করব যখন প্রশ্নে n এর মান দেওয়া থাকবে। আর যখন প্রশ্নে n দেওয়া থাকবে না, n এর মান থাকবে না, তখন সূত্র হচ্ছে উপরে I, নিচে NSB ইন্টু 100। তাহলে এই বড় সূত্রটা n এর মান থাকলে, আর এই ছোট সূত্রটা কি? n এর মান দেওয়া না থাকলে। আর এখানে সূত্র একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে যদি ট্যাক্স রেট দেওয়া থাকে, এই ট্যাক্স রেট যদি দেওয়া থাকে তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার উভয় সূত্রের সাথে I এর সাথে 1 মাইনাস ট্যাক্স বাদ দিতে হবে। তাহলে কি বলছি? প্রশ্নের মধ্যে যদি ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে I এর সাথে কি করতে হবে বলো তো? 1 মাইনাস টি কি করব? বাদ দিতে হবে। এটা প্রথম সূত্রের ক্ষেত্রে যায়, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে সেম। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম সূত্রে যখন n এর মান থাকবে, দ্বিতীয়টা যখন n এর মান না থাকবে। আর 3 নাম্বার সূত্রটা ম্যাক্সিমাম প্রশ্নে এটা হয়, লেখা আছে যখন ঋণকৃত মূলধনের ব্যয় সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া থাকবে না, শুধুমাত্র ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স থাকবে, তখন KD সমান সমান সূত্র হচ্ছে KI ইন্টু 1 মাইনাস ট্যাক্স। এই সূত্রটা বেশিরভাগ ব্যবহার করা হয়। KD সমান সমান KI ইন্টু 1 মাইনাস ট্যাক্স। এখন KI কি? KI মানে আমরা দেখুন লেখা থাকে 10% ডেপ্ট বা 10% ডিবেঞ্চার বা 5% ডেপ্ট। এই যে ডেপ্টের সাথে যে রেটটা, এই রেটটাকে আমরা বলবো হচ্ছে KI। আর 1 মাইনাস ট্যাক্স মানে কি? কর্পোরেশন ট্যাক্স। ঠিক আছে?
তাহলে ডেট, বন্ড, লোন বা ডিবেঞ্চার এর ব্যয় বের করার সূত্র কয়টা আমরা বললাম? তিনটা। প্রথম সূত্রটা কখন অ্যাপ্লাই করব? যখন প্রশ্নে n এর মান দেওয়া থাকবে। আর 2 নাম্বারটা? যখন n এর মান থাকবে না। উভয় সূত্রের ক্ষেত্রে যদি প্রশ্নে ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে i এর সাথে 1 মাইনাস ট্যাক্স দিতে হবে। আর আমাদের n এর মান বা n এর মান থাকুক বা না থাকুক, মূলধন ব্যয় সম্পর্কে যদি কোনো নির্দেশনা দেওয়া না থাকে, শুধুমাত্র আমাদের প্রশ্নে থাকবে ট্যাক্স, তখন সেক্ষেত্রে সূত্র হচ্ছে কেডি সমান সমান KI ইন্টু 1 মাইনাস কি? ট্যাক্স। এখন আমাদের এই সারা প্রশ্নে 3 রকম ট্যাক্স থাকবে। কয় রকম ট্যাক্স থাকবে বলো দেখি? 3 রকম। এই ট্যাক্স সম্পর্কে আমি আগে একটু ধারণা দিয়ে নিই। আমাদের এই 3টা ট্যাক্সের বাইরে আর কোনো ট্যাক্স নাই। প্রথম ট্যাক্সের নাম হচ্ছে পার্সোনাল ট্যাক্স। প্রথম ট্যাক্সের নাম কি বলো দেখি? পার্সোনাল ট্যাক্স। এই পার্সোনাল ট্যাক্সটা শুধুমাত্র আসবে কে আর নির্ণয় করার ক্ষেত্রে, অন্য কোথাও পার্সোনাল ট্যাক্সের কোনো কাজ নাই। মনে থাকবে সবার? জি স্যার। তাহলে বলেন তো পার্সোনাল ট্যাক্সটা শুধুমাত্র কি নির্ণয় করার ক্ষেত্রে লাগবে? কে আর। এরপরে থাকতে পারে ডিভিডেন্ড ট্যাক্স। যদি ডিভিডেন্ড ট্যাক্স থাকে সেটা শুধুমাত্র কেপি নির্ণয় করার ক্ষেত্রে আসবে। ডিভিডেন্ড ট্যাক্স আর অন্য কোনো কাজ নাই। বুঝতে পারছি? জি স্যার। আর ডিভিডেন্ড ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স বাদে আর যে ট্যাক্স থাকবে, ট্যাক্সগুলি কি হতে পারে? কর্পোরেশন ট্যাক্স হতে পারে, কর্পোরেট ট্যাক্স হতে পারে, মার্জিনাল ট্যাক্স হতে পারে, শুধু ট্যাক্স। এই 4টা ট্যাক্স মূলত একই জিনিস। এটা আসবে শুধুমাত্র কেডি নির্ণয় করার ক্ষেত্রে। ক্লিয়ার? জি স্যার। তাহলে বলেন তো আমাদের প্রশ্নের টোটাল কয়টা ট্যাক্স থাকবে? 3টা। পার্সোনাল ট্যাক্সটা কি নির্ণয় করার ক্ষেত্রে? কে আর। ডিভিডেন্ড ট্যাক্স কেপি। আর এই দুইটা বাদে যা থাকবে সবই কি নির্ণয় করার ক্ষেত্রে? কেডি। এই কেডি নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে ট্যাক্সটা বললাম ওইটা হচ্ছে সেই যে কর্পোরেট ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স বা মার্জিনাল ট্যাক্স বা শুধু ট্যাক্স। তাহলে আমরা এই ডেপ্ট বা ডিবেঞ্চারের ব্যয় সম্পর্কে এই 3টা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। প্রিফারেন্সিয়াল ক্ষেত্রে এই সূত্রের সাথে ম্যাক্সিমাম জিনিসই মিল আছে, পরিবর্তন এক জায়গায়। দেখেন প্রিফারেন্সিয়াল ক্ষেত্রে যদি প্রশ্নে n এর মান থাকে তাহলে এখানে যে সূত্র, এই সূত্রটা হুবহুব এক, পরিবর্তন এক জায়গায়। এখানে ডিবেঞ্চারের ক্ষেত্রে আমাদের মনে ছিল ডিবেঞ্চারের ব্যয়ের নাম কি ছিল? ইন্টারেস্ট ছিল, ঠিক না? এর জন্য এখানে কি আছে বলো দেখি? আয়। আর প্রিফারেন্সিয়াল ব্যয়ের নামটা কি বলো দেখি? বুঝলাম পিডি। প্রিফারেন্ট ডিভিডেন্ড। এর জন্য ওই আয়ের পরিবার আসবে কি? পিডি। আর বাদ বাকি যা আছে আগেরটাই। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে। আর যখন n এর মান দেখা না থাকবে তখন এই সূত্রটা হুবহুব এইটাই। আগে আসছিল i ডিভাইডেড এনএসবি, এখন i এর পরিবর্তে কি আসবে বলো দেখি? পিডি। আর যা আছে আগেরটাই। তার মানে ডিবেঞ্চার এবং প্রিফারেন্সিয়াল সূত্রের সাথে কি আছে? মিল আছে। আরেকটা হচ্ছে এই ডিবেঞ্চারের ক্ষেত্রে আসে শুধু ট্যাক্স, বাট প্রিফারেন্সিয়ালের ক্ষেত্রে কোন ট্যাক্স আছে আমরা একটু আগে বললাম? ডিভিডেন্ড ট্যাক্স। তাহলে ডিভিডেন্ড ট্যাক্স যদি থাকে তাহলে আগে বাদ দিছি আয়ের সাথে, এখন বাদ দেবো কার সাথে? পিডির সাথে। তাহলে পিডির সাথে 1 মাইনাস টিডি কি করে বাদ দেবো? টিডি মানে কি? ডিভিডেন্ড ট্যাক্স। ওকে। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে তুলনামূলক পার্থক্য আমি একটু বোঝাই। ডিবেঞ্চারের ক্ষেত্রে আসবে কেডি এবং ব্যয়ের নাম হচ্ছে ইন্টারেস্ট, এই জন্য আসে আয়। আর প্রিফারেন্সিয়ালের ক্ষেত্রে আমরা লিখবো কেপি, ব্যয়ের নাম হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড, এই জন্য আসবে কি? পিডি। ডিবেঞ্চারের ক্ষেত্রে আমাদের কোন ট্যাক্স আসে বলো দেখি? কর্পোরেট ট্যাক্স বা কর্পোরেশন, মার্জিনাল বা শুধু ট্যাক্স। আর প্রিফারেন্সিয়ালের ক্ষেত্রে কোন ট্যাক্স আসে? ডিভিডেন্ড ট্যাক্স। আরেকটা কথা, এক্ষেত্রে 3 নাম্বার সূত্র ঋণকৃত মূলধনের ব্যয় সম্পর্কে যদি কোনো নির্দেশনা দেওয়া না থাকে তাহলে কেডি সমান কি ছিল? কি আই ইনটু আর মাইনাস কি? ট্যাক্স। আর এই প্রিফারেন্সিয়াল সময় কথা লেখা আছে যদি অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় সময় কোনো নির্দেশনা দেওয়া না থাকে তখন অগ্রাধিকার শেয়ার গায়ে যে সুদের হার থাকবে সেটা কি আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় দেবো। অর্থাৎ আমাদের প্রশ্নে যত পার্সেন্ট লেখা থাকবে ওইটাই হচ্ছে কেপির মান।
তার মানে এইটা 3 নাম্বারটা আগেরটা থেকে কি সহজ, ঠিক আছে না? আগেটা তো তাও সূত্র অ্যাপ্লাই করতে, আর এখানে সূত্র অ্যাপ্লাই না, যা থাকবে প্রশ্নে সেটাই কি কেপির মান। তাহলে আশা করি ডিবেঞ্চার এবং প্রিফারেন্স শেয়ার সম্পর্কে আমি বিস্তারিত বুঝাই পারছি। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন যে স্যার এটা আমার সমস্যা, আমি বলে দেন। নাই স্যার। ওকে, এবার আসেন, আমরা 3টা ট্যাক্স পড়েছিলাম। 3টা ট্যাক্স কয় জায়গায় যায়? 3 জায়গায় যায়। কমন শেয়ার বা ইকুইটি শেয়ারের ক্ষেত্রে আমাদের কোনো ট্যাক্সের কোনো ঝামেলা নাই, ঠিক আছে? কমন শেয়ার বা ইকুইটি শেয়ারের ক্ষেত্রে ট্যাক্সের কোনো কি ঝামেলা নাই। কমন শেয়ার বা ইকুইটি শেয়ার থেকে বের করি কেই। এই কেই এর সূত্র হচ্ছে D1 ডিভাইডেড বাই P0 মাইনাস F প্লাস G ইন্টু 100। এখন D1 কি? D1 এবং D0 কিন্তু আমরা থার্ড ইয়ারে পড়ছিলাম। D0 হচ্ছে ডিভিডেন্ড সম্পর্কে অতীত বা বর্তমান, থাকলে কি D0। আর ডিভিডেন্ডে যদি ভবিষ্যৎ লেখা থাকে তাহলে সেটা কার মান? D1 D1। এখন যদি প্রশ্নে D0 থাকে তাহলে D0 থেকে D1 বের করতে, তাহলে D1 বের করার সূত্র কি? D0 ইন্টু 1 প্লাস G। ওকে, তাহলে D1 সময় গেল। এবার P0 মানে কি? সেলস প্রাইস, এই শেয়ারের বিক্রয় মূল্য। F মানে ফুলটেশন কস্ট মানে উত্তোলন ব্যয়, আর G মানে কি? গ্রোথ রেট। তাহলে কমন শেয়ার বা ইকুইটি শেয়ারের সূত্র একটাই, এবং এখানে ট্যাক্সের কোনো ঝামেলা আছে না নাই বলেন তো দেখি? নাই। নাই। এবার রিটেন আর্নিং এর ক্ষেত্রে কোন ট্যাক্স আছে বলেন তো দেখি? কি পড়েছিলাম? পার্সোনাল। পার্সোনাল ট্যাক্স। রিটেন আর্নিং এর ক্ষেত্রে সব সময় আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করব। যেমন কমন শেয়ার কি বলে ডিবেঞ্চার বা প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে কিন্তু সূত্র ছিল তিনটা না, কিন্তু রিটেন আর্নিং এবং কমন শেয়ারের ক্ষেত্রে সূত্র একটাই। তো রিটেন আর্নিং ক্ষেত্রে সূত্র কি? কে আর সমান সমান কে ই ইন্টু 1 মাইনাস পিটি। সূত্র কি বলেন তো দেখি? কে আর সমান সমান সূত্র কি? কে ই ইন্টু 1 মাইনাস কি? পিটি। এই পিটি মানে কি? পার্সোনাল ট্যাক্স। এখন কে মানে কি? কস্ট অফ ইকুইটি। এখন বলতে পারেন যে স্যার এখানে যে কে এই মানটা বসাই না, এই যে কে এটা এখানে বসানো যাবে, এই কে আর এর জন্য কে এটা স্পেশাল ভাবে এই সূত্র দিয়ে বের করতে হবে। এই আগের যে কে ওইটাই যদি এখানে বসে মান বের করতে, তাহলে অঙ্ক কয়কার কা? শুধুমাত্র রিটেন আর্নিং এর জন্য কে এটা এই সূত্র স্পেশাল এই সূত্র দিয়ে বের করতে হবে। কারণ কি? রিটেন আর্নিং মানে ব্যবসা প্রতিষ্ঠানের টাকাটা জমা রাখা, এটা উঠাইতে কোনো টাকা খরচ হয় না। কিন্তু কস্ট অফ ইকুইটির ক্ষেত্রে এই যে ফুলটেশন কস্ট আছে, কিন্তু এই রিটেন আর্নিং কে এই ক্ষেত্রে ফুলটেশন কস্টটা নাই। তাহলে এই রিটেন আর্নিং এ কে বের করার সূত্র কি? D1 ডিভাইডেড বাই P0 প্লাস কি G, ঠিক আছে? তার মানে কে বের করার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু মেন সূত্রে কিন্তু F আসে, কিন্তু কে আর নির্ণয় কে আর এর ক্ষেত্রে যে কে বের করে সেখানে কি F কি আসে না আসে না বলেন যদি? কি আসে না। আসে না। কেন আসে না? কারণ এই রিটেন আর্নিং টাকাটা প্রতিষ্ঠানে জমাই থাকে, এটা তো উঠাইতে আর কোনো খরচ নাই। এর জন্য রিটেন আর্নিং ক্ষেত্রে কে নির্ণয় করার ক্ষেত্রে F নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে টোটাল এই 4টা আইটেমের মধ্যে সূত্রগুলো দেখলাম। আমি আবার একটু বলতেছি, একটু ভালো করে সবাই খেয়াল করি। কে আর এর ক্ষেত্রে আসলে পার্সোনাল ট্যাক্স। কে আর এর ক্ষেত্রে কোন ট্যাক্স বলেন তো দেখি? পার্সোনাল ট্যাক্স। দুনিয়া উল্টে গেলে কে আর এর সূত্র কয়টাই বলো দেখি? স্যার একটাই, যার সূত্র কি? কে ই ইনটু 1 মাইনাস কি? পিটি। পিটি। এখানে কে এটা তোমাকে আলাদাভাবে বের করতে হবে, যার সূত্র কি? D1 divided by P0 plus G. জি। আর কমন শেয়ার বা ইকুইটি শেয়ারের ক্ষেত্রে কে বের করার সূত্র কি? D1 divided by P0 minus F plus G into 100. তাহলে কমন শেয়ার এবং রিটেন আর্নিং এর দুইটা ক্ষেত্রে দুইটা সূত্র আছে ফিক্সড, এই দুইটা সূত্রে কোনো পরিবর্তন নাই। আর ডিবেঞ্চার বা প্রিফারেন্সের সূত্র কয়টা বলো দেখি? তিনটা সূত্র। ডিবেঞ্চারের ক্ষেত্রে কোন ট্যাক্স আছে বলো দেখি? শুধু ট্যাক্স। আর প্রিফারেন্সের ক্ষেত্রে কোন ট্যাক্স? ডিভিডেন্ড ট্যাক্স। ডিভিডেন্ড ট্যাক্স। এই কথাগুলি যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি এই চ্যাপ্টারের বস। আর যদি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু সারা চ্যাপ্টার করার পরও মাথার উপর দিয়ে যাবে। অতএব এই যে আমি যতটুকু আলোচনা করলাম, প্রায় 10 থেকে 15 মিনিট আলোচনা করলাম, এই 10 থেকে 15 মিনিট
রেকর্ডটা আবার ভালো করে দেখবা। এরপর আমি যে অঙ্কটা করব এই অঙ্কটা তুমি হাতে কলমে করবা। আমি একটা বড় একটা অঙ্ক নিব যে একটা অঙ্কের মধ্যে সবই আছে, এরকম একটা অঙ্ক নিই। যেমন 5 নাম্বার এক্সারসাইজ। আপনারা কি সবাই দেখতেছেন এক্সারসাইজ 5? জি স্যার। এই অঙ্কের মধ্যে আমাদের সব কিছুই আছে। এই বড় একটা অঙ্ক করাইলে ছোট ছোট অঙ্ক সব নিজে নিজেই পারবা। আমি একটু দেখাই, ভালো করে সবাই খেয়াল করো। প্রথমে লেখা আছে কমন শেয়ার 50 লাখ টাকা। এই 50 লাখ টাকার মধ্যে শেয়ার কয়টা আছে? 50,000 শেয়ার আছে। তাহলে বলো তো এক একটা শেয়ার দাম কত করে পড়বে? এই 50 লাখে 50 দ্বারা কি করবা? ভাগ করব। কত হবে বলো তো দেখি এক একটা শেয়ার দাম? তাহলে 100 টাকা। বুঝি নাই? 100 100 টাকা। ওকে, তাহলে বলো তো দেখি কমন শেয়ার থেকে আমরা কি বের করি? কেই কে গুড। 12.5% প্রিফারেন্স স্টক 20 লাখ টাকা। তাহলে প্রিফারেন্স স্টক থেকে আমরা কি বের করি? কেপি কেপি। 14.5% ডিবেঞ্চার। ডিবেঞ্চার থেকে কি বের করি? কেডি কেডি। আর রিটার্ন থেকে কি? কেআর। দেখেন এখানে আমাদের 4টা আইটেম দিয়ে আছে এবং 4টা আইটেমে আমাদের কিছু তথ্য দিয়ে আছে। প্রশ্নে লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশন। এক নাম্বারটা 2, 3, 4 এটা পড়ার আগে আমাদের নিচে রিকনটা পড়ি। লেখা আছে ফাইন্ড আউট দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মানে WACC বের করতে হবে। তাহলে WACC বের করার জন্য শুরুতেই তোমাকে কি করতে হবে? কেডি, কেপি, কেআর এবং কেডি বের করতে হবে। তাহলে ওইটা করার জন্য আমাদের কিছু ডিরেকশন দিয়ে আছে। প্রথম ডিরেকশনটা পড়বো এবং এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। হ্যাঁ, প্রথম ডিরেকশনটা লেখা আছে দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ কমন শেয়ার। বলে যদি কি, যেহেতু কমন শেয়ার লেখা আছে তাহলে কি নির্ণয় করার সময় ইন্ডিকেট করছে? এতে কি বের করবো আমরা? কে কে। মানে কে সূত্র কয়টা পড়াইছি বলেন? 3টা। থাপ্পা মধ্যে না কে সূত্র বলে 3টা পড়াইছে? 2টা, n এর মান থাকলে আর না থাকলে। থাপ্পি ক্লাস টেবিল করে দিও গাধা। উল্টা পাল্টা কে সূত্র কয়টা পড়াইছি? কে এই সূত্র একটা। একটাই বলেছি, উল্টা পাল্টা কইতেছ। বুঝছো? সূত্র কি? d1 ডিভাইডেড বাই p0 মাইনাস কি f প্লাস g ইনটু কি 100। ওই যে সিরিয়ালি ডিফেন্সের আগে পড়াইছো মনে করছে এটা মানে ডিফেন্সের, তা কিন্তু না। তাহলে দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ কমন শেয়ার বলছে টাকা হচ্ছে 150 টাকা পার শেয়ার। এক একটা শেয়ার দাম হচ্ছে 150 টাকা। মার্কেট প্রাইস মানে হচ্ছে সেলস প্রাইস, মানে এক কথায় বিক্রয় মূল্য। কোম্পানি ডিক্লেয়ার এ ডিভিডেন্ড 20 টাকা পার শেয়ার। শেয়ার প্রতি ডিভিডেন্ড দেয় 20 টাকা। দ্য কোম্পানি এক্সপেক্টেড that this dividend will increase at 9% annual rate forever. Forever কথা মানে আজীবন। আজীবন পর্যন্ত এই কোম্পানির ডিভিডেন্ডটা কত পার্সেন্ট বাড়বে বলো দেখি? 9%। 9%। তাহলে এই 9% যেহেতু বাড়বে এটাকে বলা আমরা বৃদ্ধির রেট, মানে গ্রোথ রেট। এই যে জি এর মান D1 মানে হচ্ছে ডিভিডেন্ড সময় অতীত না বর্তমান বলো দেখি? বর্তমান। পারোসি না তোর কি বললাম আর তোরা কষ্ট কি? স্যার ভবিষ্যৎ। D0 মানে দুইটা কথা, খাতা বদলে 100 ভাই। D0 মানে ডিভিডেন্ড সম্পর্কে অতীত বা বর্তমান, আর D0 মানে কি? ডিভিডেন্ড সময় ভবিষ্যৎ। সবাই লেখে যার যার খাতা স্ক্রিনশট দাও গ্রুপে, দেখি কি লেখছে। তাহলে আমি কথাটা আবার বলতেছি, ভালো করে সবাই খেয়াল করে। এক নম্বর প্রশ্নে বলছে কারেন্ট মার্কেট প্রাইস অফ কমন শেয়ার ইজ টাকা হচ্ছে 150 টাকা পার শেয়ার। এক একটা শেয়ারের বিক্রয় মার্কেট প্রাইস কয় টাকা দিয়ে আছে বলো তো দেখি? 150 টাকা। এই 150 টাকা হচ্ছে একটা শেয়ারের বিক্রয় মূল্য, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি জিরো। কোম্পানি ডিক্লেয়ার এ ডিভিডেন্ড 20 টাকা পার শেয়ার। বলো তো দেখি কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে অতীতের জন্য না এখন নাকি ভবিষ্যতের জন্য? ডিক্লেয়ার এ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, এটা কি ভবিষ্যতের এখন জন্য। বোঝায় না অতীত বোঝায় না ভবিষ্যৎ বোঝায়? ভবিষ্যৎ। ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ বোঝায় নাকি এখন বোঝায়? ডিক্লেয়ার করছে এখন বোঝায়। তাহলে এখন যদি বোঝায় তাহলে এটা কি D0 না D1 এর মান? D0. The company expect that this dividend will increase 9%. Increase মানে হলো গ্রোথ রেট, মানে বৃদ্ধির হার।
তাহলে এই 9% এর কার মান বলো দেখি, এফ এর মান না জি এর মান? জি এর মান। এখন এফ মানে হচ্ছে ফুল টেশন কস্ট। এই ফুল টেশন কস্ট আমাদের প্রশ্নে কোনো ডিরেকশন বলা নাই, তাহলে ফুল টেশন কস্ট যেহেতু নাই তাহলে ফুল টেশন কস্টটা 0। তাহলে এই এফ বাদে বাদ বাকি সবার মান আমরা পাইছি নাকি? এন্ড প্রশ্ন হচ্ছে আপনারা ধ্যান তো সবাই সলিউশন পিডিএফটা দেখতেছেন কিনা? কত নাম্বার অঙ্ক করতেছি আমরা? 5 নাম্বার। ওকে 5 পয়েন্ট, এই যে 5। দেখেন 5 নম্বর প্রশ্নে আমরা লিখছি কি ক্যালকুলেশন অফ কেই। তাহলে কে সূত্র কয়টা পড়াইছি বলেন? 3টা না একটা পড়াইছি? একটা। সূত্র আছে d1 divided by p0 minus a plus g into 100। and এটা করার জন্য সব মানগুলো আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমাদের প্রশ্নে এখানে ছিল 20 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করে বর্তমানে নাকি? তাহলে এই 20 টাকাটা কি d0 এর মান নাকি d1 এর মান? D0 মান। আমাদের লাগবে কি d0 লাগবে না d1 লাগবে? D1 লাগবে। D1 লাগবে। তাহলে আমরা লিখছি d0 সমান সমান 20। তাহলে d1 লাগবে, তাহলে d1 বের করার সূত্র কি d0 into 1 plus g। তাহলে d0 এর মান হচ্ছে 20 into 1 plus g, মানে বৃদ্ধির হার আমাদের প্রশ্নে কত পার্সেন্ট ছিল? 9%। 9%, মানে 0.09। এটা ক্যালকুলেশন করে মান পাবে 21.8%। তাহলে d1 টা কি বুঝতে পারছি? জি স্যার। আর যদি প্রশ্নে যদি বলা থাকতো ডিভিডেন্ড এক্সপেক্টেড উইল বি 20 টাকা বা 25 টাকা, তাহলে সেটা ভবিষ্যৎ সময় ইন্ডিকেট করে, তাহলে সরাসরি d1 এর মান। তাহলে আর এই সূত্র ফালিয়ে বের করার কোনো দরকার ছিল না। তাহলে d1 টা ক্লিয়ার। এখন আপনার লাগবে p0। p0 মানে মার্কেট প্রাইস বা সেলস প্রাইস। আমাদের প্রশ্নে যে মার্কেট প্রাইস বা সেলস প্রাইস কত টাকা ছিল? $150। 150 টাকা। এফ মানে ফুল টেশন কস্ট, এর সঙ্গে কোনো ডিরেকশন নাই, এজন্য এফ এর মান হচ্ছে 0 আর জি এর মান 9% মানে 0.09। এন্ড এখানে আমরা মান বসাইছি, মান বসে মানটা পেলাম 23.53। কে এই সম্পর্কে যদি কারো কোনো বিন্দু মাত্র কনফিউশন থাকে আমার সাথে কথা বলো। আগে ভালো করে বোঝো। স্যার একটা লাইন বললেন না যে D0 D1 হ্যাঁ, will be, মানে কিভাবে বুঝবো এটা আরেকবার একটু? d0 মানে অতীত এবং বর্তমান, শুধু এটা লেখা রাখো। হ্যাঁ, অতীত এবং বর্তমানে d0, আর ভবিষ্যৎ মানে হচ্ছে d1। জাস্ট এইটুকু লেখা রাখো। সাদিয়া নামে একটা মেয়ে লিখে দিয়েছে, দেখো ওখানে গ্রুপে ছবি আছে। হ্যাঁ, d0 মানে কি অতীত এবং বর্তমান, আর 1 মানে কি ভবিষ্যৎ। ভবিষ্যৎ। এখন d0 দিয়ে দেয়া থাকে, তাহলে d1 বের করার সূত্র হচ্ছে যে d0 into 1 plus g। ঠিক আছে? জি। ওকে, তাহলে আমি স্যার। আবার একটু, হ্যাঁ আর যদি প্রশ্নে শুধু ডিভিডেন্ড দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা ধরবো? ডিভিডেন্ড যদি দেয়া থাকে, যদি অতীত ভবিষ্যৎ যদি সম্পর্কে কোনো ডিরেকশন দেয়া না থাকে এবং প্রশ্নে যদি কোনো বৃদ্ধির হারও প্রশ্নে দেয়া না থাকে, তাহলে সেটাকে d1ই ধরবেন সরাসরি। ঠিক আছে? ওকে স্যার। আর যদি বৃদ্ধির হার দেয়া থাকে তাহলে d0 ধরে d1 বের করবেন। আচ্ছা। তাহলে আমাদের 1 নাম্বারটা শেষ করলাম, এখন আমরা 2 নম্বরে চলে যাই। লেখা আছে দ্য ফেস ভ্যালু অফ দ্য প্রিফারেন্স শেয়ার। তাহলে এই যে প্রিফারেন্স শেয়ার না, তাহলে কি সম্পর্কে বলতো? কেডি না কেপি সম্পর্কে? কেপি। কেপি এর সূত্র কয়টা পড়াইছি বলেন, ভালো করে বুঝে বলবেন। 3টা। একটা এন এর মান থাকলে সে বড়টা, এন এর মান না থাকে ছোটটা, আর যদি কোনো কিছু না থাকে তাহলে মিউট করে এখন অন্তর কথা বলার দরকার নাই। আর যদি কোনো কিছু না বলে তাহলে যে প্রিফারেন্স শেয়ার গায়ে কত পার্সেন্ট আছে বলেন তো দেখি। প্রিফারেন্স শেয়ারের সাথে কত পার্সেন্ট লেখা আছে? 12.5%। তাহলে এইটাই হবে কেপির মান। ঠিক আছে? যদি কোনো কিছু বলা না থাকে তাহলে এই 12.50% হবে কেপির মান। এখন দিয়ে আমাদের কি বলা আছে? প্রিফারেন্স শেয়ারের ফেস ভ্যালু দেওয়া আছে 100 টাকা, অফ হুইচ কারেন্ট মার্কেট প্রাইস 120 টাকা। কারেন্ট মার্কেট প্রাইস মানে হচ্ছে সেলস প্রাইস, যেটাকে আমরা এসবি দ্বারা প্রকাশ করি। এন্ড ফুল টেশন কস্ট লেখা আছে 8 টাকা পার শেয়ার। ফুল টেশন কস্ট মানে হলো প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে এটা আদার কস্ট, আর কি বলে কমন শেয়ারের ক্ষেত্রে এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। আর প্রিফারেন্স শেয়ার
এবং ডিবেঞ্চারের ক্ষেত্রে এই ফ্লোটেশন কস্ট মানে হচ্ছে আদার কস্ট। আর ম্যাচুরিটি পিরিয়ড দিয়ে আছে 5 ইয়ার। এই যেহেতু বছর দিয়ে আছে, তাহলে প্রিফারেন্স শেয়ারের সূত্র কত নাম্বারটা অ্যাপ্লাই করব বলো তো দেখি? স্যার প্রথমটা। 1 নাম্বার সূত্র। তাহলে 1 নাম্বার সূত্রটা আমরা সবাই একটু দেখি। আরেকটা কথা, এখানে আমাদের প্রশ্নে এই যে 4 নাম্বার লেখা আছে, দা কর্পোরেশন ট্যাক্স 40%। এন্ড এই প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে কোন ট্যাক্স আসে বলো তো দেখি? ডিভিডেন্ড ট্যাক্স। ডিভিডেন্ড ট্যাক্স। ওই ডিভিডেন্ড ট্যাক্স কি আমাদের প্রশ্নে আছে? না স্যার। নাই। না স্যার। তাহলে পিডির সাথে আর কোনো ঝামেলা নাই। তাহলে সরাসরি সূত্র কেপি সমান সমান পিডি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইড আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইনটু 100। এটা করার জন্য আমরা একটু ওয়ার্কিং করব। তাহলে শুরুতেই আমরা লিখব হচ্ছে ফেজ ভ্যালু। ফেজ ভ্যালু আমাদের প্রশ্নে ছিল 100 টাকা। এরপর আমরা পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড বের করব। সবসময় মনে রাখবেন পিডি বের করা হচ্ছে ফেজ ভ্যালু ইনটু কুপন রেট। ফেজ ভ্যালু ইনটু কি রেট বলো দেখি? কুপন রেট। তাহলে ফেজ ভ্যালু ছিল কুপন রেট। কুপন রেট মানে কি? ওই যে প্রিফারেন্স শেয়ার গায়ে কত পার্সেন্ট লেখা আছে বলো দেখি? 12.5। তাহলে 100 এর 12.5 মানে 12.5 টাকা। এরপর হচ্ছে আরবি লাগবে। আরবি মানে রিডিমেবল ভ্যালু। এই রিডিমেবল ভ্যালু সম্পর্কে প্রশ্নে যদি কোনো কথা বলা না থাকে, তাহলে ফেস ভ্যালু যা রিডিমেবল ভ্যালু তাই। আমাদের প্রশ্নে রিডিমেবল ভ্যালু সম্পর্কে কোনো কথা বলা নাই, এজন্য ফেস ভ্যালুকে আমরা রিডিমেবল ভ্যালু ধরছি। এরপর আসবে এসবি। এসবি মানে সেলস ভ্যালু। এটা সম্পর্কে যদি কোনো কথা বলা না থাকে, তাহলে ফেস ভ্যালুকে আমরা সেলস ভ্যালু ধরবো। কিন্তু আমাদের প্রশ্নে সেলস ভ্যালু সম্পর্কে বলা আছে 120 টাকা, এই জন্য আমরা 120 টাকা দিছি। এই দুটো কথা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। এই দুইটার সম্পর্কে যদি ডিরেকশন কিছু না থাকে, তাহলে ফেস ভ্যালুকে কি ধরবো? আরবি ধরবো। ফেস ভ্যালুকে কি ধরবো? ফেস ভ্যালুকে আরবি ধরবো। ফেস ভ্যালু কি ধরবো? এসবি ধরবো। মানে সেলস ভ্যালু ধরবো, আরবি রিডিমেবল ভ্যালু ধরবো। এবং এনএসবি বের করার সূত্র কি? সেলস ভ্যালু মাইনাস কি কস্ট? আদার কস্ট। তাহলে সেলস ভ্যালু দিয়ে আছে 120 আর আদার কস্ট মানে যে ফুলটেশন কস্ট লেখা ছিল কয় টাকা? 8 টাকা। তাহলে 120 থেকে এই 8 বাদে হয় 112 আর এন এর মান ছিল 5 বছর। জানেন তো হিয়ারের এইটুকু নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার। না স্যার। বলেন তো দেখি আমি কি বললাম? রিডিমেবল ভ্যালু সম্পর্কে যদি কোনো ডিরেকশন না থাকতো, তাহলে আরবি কত হইতো? আরবি কত হবে? ফেস ভ্যালু যত দেয়া থাকবে তত। ফেস ভ্যালু যা তাই আরবি। এসবি সম্পর্কে বা এসবি মানে সেলস ভ্যালু সম্পর্কে যদি কোনো ডিরেকশন না থাকে, তাহলে সেল ভ্যালু কত হবে? ফেস ভ্যালু যা আছে তাই। ফেস ভ্যালু যা আছে তাই। আর এনএসবি বের করার সূত্র কি? সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট। তাহলে এখন এই মানগুলি জাস্ট আমরা এখানে বসিয়ে দিছি। এই যে পিডির মান 12.5 প্লাস আরবি 100, এনএসবি 112, এন এর মান 5, নিচে 100 প্লাস 112 ভাগ 2। তাহলে এটাকে ক্যালকুলেশন করব। 100 থেকে 112 বাদ দিয়ে থাকে 12, 12 এর 5 দ্বারা ভাগ করা হয় 2.4। এখন এখানে মাইনাস কেন? এখানে হলো এই দুইটা বিয়োগ করলে মাইনাস, এই মাইনাস আর এই যে প্লাসে মাইনাস হয়ে গেছে। নিচে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে 106, এন্ড এই দুইটা বিয়োগ করে এটা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 9 পয়েন্ট কত? 53। ঠিক আছে? জি স্যার। এখন যদি প্রশ্নে ডিভিডেন্ড ট্যাক্স থাকতো, তাহলে পিডির সাথে হয়তো 1 মাইনাস ডিটি। বুঝতে পারছি? তারপরে হয়তো কি বাদ বাকিটুকু আরবি মাইনাস এনএসবি ভাগ এন, আর নিচে যা আছে তাই ইন্টু 100। তাহলে শুধুমাত্র পরিবর্তন কোনটুকু? এই যে 1 মাইনাস টিটি। বুঝা গেছে? জি স্যার। তাহলে বলতো 1 মাইনাস জিটিটা কখন আসতো? ডিভিডেন্ড ট্যাক্সটা যদি প্রশ্নে ডিভিডেন্ড ট্যাক্স থাকতো। ওকে, তাহলে কেপি শেষ। এখন আমরা চলে যাব 3 নম্বরে। লেখা দা পার ভ্যালু অফ ডিবেঞ্চার। বলেন তো ডিবেঞ্চার থেকে কি বের করি আমরা? কেডি। কেডি। কেডি সূত্র করা বলেছি? 3টা। এই প্রশ্নের মধ্যে শেষে লেখা আছে ম্যাচুরিটি পিরিয়ড 10 ইয়ার্স। তাহলে কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 1 নম্বর। 1 নম্বর সূত্র। এবং প্রশ্নে কর্পোরেশন ট্যাক্স দিয়ে আছে। কি কি বলতে পারবেন এই সূত্রটা কি হবে? কেডি সূত্রটা কি হবে?
Sir, 1 minus t plus rv minus nsv ভাগ n divided by rv plus nsv divided by 2 whole over 100. ওকে, ভালো পারছো। এখানে i এর সাথে 1 মাইনাস ট্যাক্স বাদ দিতে হবে। হ্যাঁ, i ইনটু 1 মাইনাস ট্যাক্স। ওকে, ধন্যবাদ ম্যাডাম। প্রজ্ঞা ভালো পারছে। এবার প্রশ্নে লেখা আছে দ্য পার ভ্যালু অফ ডিভেঞ্চার ইজ টাকা হচ্ছে 100 টাকা পার ভ্যালু। এই পার ভ্যালু যেটা সেটা হলো ফেস ভ্যালু। ফেস ভ্যালু দিয়ে আছে প্রশ্নে 100 টাকা। অ্যান্ড হুইচ ইজ সোল্ড, এই যে সেলস সোল্ড লেখা আছে, এটা মানে এসবি মানে সেলস ভ্যালু। অ্যান্ড ফুলটেশন কস্ট মানে কি? প্রিফারেন্সিয়াল এবং ডিফারেন্সিয়াল ক্ষেত্রে ফুলটেশন কস্ট মানে কার মান? আদার কস্ট। আদার কস্ট। আর কমার্শিয়াল ক্ষেত্রে ফুলটেশন কস্ট মানে কার মান? এফ এর মান। হ্যাঁ, এফ এর তাহলে ফুলটেশন কস্ট বলছে 5% অফ ফেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু ছিল 100, 100 5% 5 টাকা। এন্ড ম্যাচুরিটি পিরিয়ড দিয়েছে 10 ইয়ার্স। কর্পোরেশন ট্যাক্স দিয়েছে 40%। তাহলে প্রকার যে সূত্র বলো ওই সূত্রটা আমরা এখানে লিখছি i ইনটু 1 মাইনাস ট্যাক্স প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ n, নিচে আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইনটু 100। এখন হিয়ারটা দেখাই। প্রথমে ফেস ভ্যালু 100 টাকা, এই পিডি যেরকম ভাবে বের করছি আইও সেম ভাবে বের করব। বলতো পিডি বের করছি ফেস ভ্যালু ইনটু কি রেট দিয়ে? কুপন রেট। কুপন রেট। তাহলে বলতো ডিফেন্সের ক্ষেত্রে কুপন রেট কত পার্সেন্ট ছিল? 14.5%. ওকে, তাহলে 14.5 মানে 14.5। আরবি সম্পর্কে কোনো কথা বলা নাই, তাহলে ফেস ভ্যালু হচ্ছে আরবি। এনএসবি নিয়ে কিন্তু কথা বলা আছে 90 টাকা, এর জন্য এসবি হচ্ছে 90। আর এনএসবি বের করার সূত্র কি? সেলস ভ্যালু মানে আদার কস্ট। তাহলে সেলস ভ্যালু 90 আর আদার কস্ট হলো ফেস ভ্যালু কয় পার্সেন্ট? 5%। 5% মানে 5 টাকা, তাহলে সমান 85। এন এর মান হচ্ছে 10। আর এই যে টি মানে ট্যাক্স রেট ছিল 40% মানে পয়েন্ট কত? 40। এই হেয়ারটা ভালো করে দেখেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হেয়ার নিয়ে প্রশ্ন করতে পারেন। নাই স্যার। হেয়ার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভালো করে বুঝেন। এই হুবহু অঙ্ক কিন্তু এই পরেরটা, আমি কিন্তু এটা বাসার কাজ দিয়ে দিব। হেয়ার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে আয়ের মান 14.5 ইন্টু 1 মাইনাস ট্যাক্স মানে 0.40 প্লাস আরবি মান 100, এনএসবি 85 ভাগ n, নিচে 100 প্লাস 85 ভাগ 2 ইন্টু 100। এখানে ক্যালকুলেশনটা আমি একটু বলে দেই। 1 এর থেকে 0.40 বাদ দিয়ে থাকে 0.60, এটা 14.5 এর সাথে গুণ করবা, হবে 8.7। আর 100 থেকে 85 বাদ দিয়ে 15, 15 10 দ্বারা ভাগ করলে হবে 1.5। নিচে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হবে 92.5। এই উপরে দুইটা যোগ 92.5 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে হবে 11.03%। ঠিক আছে? জি স্যার। তাহলে কেডি সম্পর্কে কাজ শেষ। তাহলে দেখেন আমরা এই কমন শেয়ারে কাজ করছি, কে পিরও কাজ করলাম, কে ডিরও কাজ করলাম, এবং সর্বশেষ হয়েছে রিটেন আর্নিং মানে কে আর। এখন আমাদের প্রশ্নে কে আর সম্পর্কে কোনো কথা বলা নাই। আর কে আর সম্পর্কে কোনো কথা বলা থাক বা না থাক, কে আর সূত্র কয়টা? একটা। বলেন তো সূত্র কি? কে আর সমান সমান ke to 1 minus pt. ওকে, গুড। তাহলে সূত্র কি? কে ই, আমি একটু লিখি, কে আর সমান সমান কে ই ইন্টু 1 মাইনাস কি? পিটি মানে পার্সোনাল ট্যাক্স, নাকি? pt. এখন প্রশ্ন হয় এই কে আর এর ক্ষেত্রে কে এর সূত্রটা কি? এটা কিন্তু আমরা যারা চলে দেওয়া যাবে না। সূত্র কি? d1 ডিভাইডেড কি? d1 ডিভাইডেড p0 প্লাস d। ওকে, তাহলে আগের অঙ্কে d1 এর মান বের করছি 21.8, p0 এর মান ছিল 150 আর j এর মান ছিল 0.09। কত হয় দেখেন তো? ক্যালকুলেটর আছে? তেইশ 23.53%। 23.53। ওকে, 23.53 আমি লিখলাম এখানে, বুঝে নিয়েন।
আর ইনটু 1 মাইনাস পিটি, পিটি মানে পার্সোনাল ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স কি আমাদের প্রশ্নে আছে? না স্যার। নাই মানে 0, তাহলে অ্যান্সার কে আর এর মান কত? 23.53%। বুঝা গেছে কে আরটা? জি স্যার। কে আর এর সূত্রটা আজীবন ভরা একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? কে আর এর সূত্রটা আজীবন ভরা সূত্র একটাই। তারপরে হলো কি কে এর সূত্র আজীবন ভরা সূত্র ওই একটাই। কে আর এবং কে নিয়ে আপনাকে টেনশন করা দরকার হবে না, শুধু টেনশন করবেন প্রিফারেন্স স্টক এবং প্রিফারেন্স ডিবেঞ্চার, এই দুইটা কে ডি এবং কেপি, এই দুইটা ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, কি কি মান দিয়ে আছে, এটা আমাদের ভালো করে জানতে হবে। তো আশা করি এই কে ডি কেপি কে আর আমরা সবগুলো চারটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার আসি আমাদের ডাব্লিউএসসিসি বের করার যে অরিজিনাল যে সূত্র সেটা আমরা এখানে লিখছি। ওই এই যে কে ইন্টু ডাব্লিউই, কেপি ইন্টু ডাব্লিউপি, কেডি ইন্টু ডাব্লিউডি, কে আর ইন্টু ডাব্লিউআর। আর এখান থেকে এই কেই, কেপি, কেডি এবং কে আর আমরা কিন্তু বের করে ফেলেছি, ঠিক আছে না? জি স্যার। আমাদের বের করতে শুধুমাত্র ডাব্লিউই, ডাব্লিউপি, ডাব্লিউডি এবং ডাব্লিউআর, এগুলা বের করা সহজ। এটা বের করে দেখাই দিয়েছি। এই যে এই সবগুলো ক্যাপিটাল মিলে আমাদের কত টাকা দিয়ে আছে বলেন তো দেখি? এক কোটি কত? 1,20,00,000। তো এখান থেকে প্রথম আছে কমন শেয়ার, তাহলে কমন শেয়ার মানে ডাব্লিউই, এটা বের করব কি কমন শেয়ারের টাকা আছে 50 লাখ, এই 50 লাখ টাকারে মোট টাকা কত? 1,20,00,000, 1,20,00,000 দ্বারা ভাগ করব। বোঝা গেছে? জি স্যার। তাহলে বলতো ডাব্লিউপি বের করব কিভাবে? স্যার কমন শেয়ারে যে টাকাটা দেওয়া আছে এটা দিয়ে টোটাল টাকাটা দিয়ে ভাগ করলে যেটা আসবে এটাই। ডাব্লিউপি বলেন, টাকা বলেন। 20 লক্ষ ভাগ 1 লক্ষ 1,20,00,000। ওকে, ডাব্লিউডি 20 লাখ 20 ভাগ 1 কোটি 20, ডাব্লিউআর 30 লাখ ভাগ 1 কোটি 20 লাখ। 1,20,00,000। বুঝতে পারছেন ডাব্লিউডি, ডাব্লিউপি, ডাব্লিউআর এগুলা মানগুলি? জি স্যার। ওকে, এই তারপরে আমি এই যে এখানে দেখাইছি, হ্যাঁ, এগুলা যারা বুঝবেন না তারা যে এখানে দেখাই দিয়েছি, এগুলা দেখানোর দরকার নেই। এখন আমরা মান বসাবো। কে এর মান পাইছিলাম 23.53, এই জন্য 100 দ্বারা ভাগ করে 0.2353 ইন্টু ডাব্লিউ এর মান পেলাম 42 মানে 0.42। এখানে আমরা সবগুলো মান আমরা সিরিয়ালি বসাইছি এবং এই সবগুলো যোগ বিগুণ ভাগ করার পর মান হবে 19.28%। দেখেন ডাব্লিউএসসিসির মধ্যে আপনাদের যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে আমার সাথে আপনারা কথা বলেন। আগে ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, অঙ্ক দিলে কিন্তু করতে হবে, ঠিক আছে? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। দেখি কয়জনে কি বুঝতে পারছেন। 5 নম্বর অঙ্কের হুবহুব অঙ্কটা হচ্ছে 6 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? এটা আপনাদের 4th ইয়ার এই যে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট পার্ট সিতে ছিল। এটা 19 সালের প্রশ্ন, এরপর 21 সালের আসার কথা ছিল, আসে নাই, তার মানে 23 সালে অঙ্কটা মিস হবে না। অঙ্কটা আপনারা সবাই ভালো করে বুঝবেন, আমি পরে দিতেছি, আপনারা বাসায় ভালো করে করে নেবেন, ঠিক আছে? প্রশ্নে কমন শেয়ার দিয়ে আছে 14% প্রিফারেন্স শেয়ার, 15% ডিবেঞ্চার এবং রিটেন আর্নিং। তাহলে এই প্রশ্ন আমরা চারটাই দিয়ে আছে না? জি স্যার। ওকে, বলেন প্রথমটা কমন শেয়ার সম্পর্কে কথা বলা আছে, তাহলে আমরা কমন শেয়ার থেকে কি বের করি? কে এই লাইনটা ভালো করে পড়েন। কে বের করার ক্ষেত্রে আমাদের লাগবে প্রথমে D1। এই অঙ্কে D1টা কত হবে বলেন, ভালো করে পড়ে বলেন। D1 তো বের করতে হবে না?
হ্যাঁ বের করে বলেন। স্যার কিভাবে বের করবো আসলে? 16.5 কিভাবে বের করেন বলেন তো দেখি ম্যাডাম। 15 into 1 plus 0.10 গুড। D1 বের করার শুরুতে কি D0 ইন্টু 1 প্লাস জি। D0 মান দিয়ে আছে 15, জি এর মান দিয়ে আছে 10%। এই অঙ্কে P0 কত দিয়ে আছে? 150 F কি আছে? না, জি কত দিয়ে আছে? 10%. 10%। তাহলে 1 নাম্বারটা কাজ শেষ। 2 নাম্বারটা প্রিফারেন্স শেয়ার সম্পর্কে প্রশ্ন বলছে। প্রিফারেন্স শেয়ার বলছে রিডিমেবল আফটার 5 ইয়ার, এই যে 5 ইয়ার্স দিয়ে আছে। তাহলে প্রিফারেন্স শেয়ার কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 1 নম্বর। এন্ড 1 নাম্বার সূত্র করার জন্য আপনাকে যে হিয়ারটা করতে হিয়ারটা আমি এই অঙ্কে দেখিয়ে দিই। শুরুতেই আপনাকে বের করতে হবে এফবি। এফবি মানে ফেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু আমাদের প্রশ্নে এই 2 নাম্বার প্রশ্নে দেখেন ফেস ভ্যালুর সময় কোনো কথা বলা নাই, কিন্তু আমাদের ওই যে উপরে যে টাকা দিয়ে আছে 1000 টাকা, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য কি ফেস ভ্যালু। তাহলে এফবি কত বলো দেখি? 1000। এরপর আমরা বের করি পিডি। তাহলে পিডি বের করি কি ফেস ভ্যালু ইনটু কি রেট? কুপন রেট কুপন রেট কত পার্সেন্ট? 14%. 14%। এরপরে আমরা বের করি আরভি। আরভি মানে কি ভ্যালু? Redeemable value. And redeemable value সময় প্রশ্ন বলছে the preference stock is redeemable after 5 year at 10% প্রিমিয়াম, মানে 10% বেশি পাইছে, ফেসবুক থেকে 10% বেশি পাইছে। আর এই রিডিমেবল সময় যদি কোনো কথা বলা না থাকতো তাহলে এই অঙ্কের রিডিমেবল কত হলো? 1000 টাকা, ঠিক আছে না? জি স্যার। আর যেহেতু রিডিমেবল সময় বলছে 10% প্রিমিয়াম, তাহলে 1000 ইনটু 10% প্রিমিয়াম, 10% বেশি পাইছে, তার মানে 100 কত পার্সেন্ট? 110%। তাহলে হবে হচ্ছে কত? 1100। এরপর লাগবে হচ্ছে এসবি। দেখেন তো এসবি নিয়ে কোনো কথা বলা আছে কিনা? জি স্যার। বলেন কত? 1200। সরি, হ্যাঁ 1200 দিয়ে আছে। আর এনএসবি বের করার সূত্র কি? এসবি মাইনাস কি আদার কস্ট। তাহলে এসবি 1200, আদার কস্ট সময় প্রশ্ন বলতে ফুল টেশন কস্ট ইজ 20% অফ কি সেলস প্রাইস। তাহলে এই 1200 কয় পার্সেন্ট বলো দেখি? 20%। মনে করো 1200 20% বের করলাম 200, তাহলে 1200 থেকে 200 বাদ দিয়ে থাকে 1000, ঠিক আছে? জি স্যার। এরপর তো প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে কোন শেয়ার না কোন ট্যাক্স আসে? ডিভিডেন্ড ট্যাক্স। কিন্তু আমাদের নিচে ট্যাক্স দিয়ে আছে একটা কর্পোরেশন ট্যাক্স আর একটা কি পার্সোনাল ট্যাক্স। তাহলে পিডির সাথে কি কোনো পিডির সাথে কি ট্যাক্স আসবে? না স্যার। 2 নাম্বার। না স্যার। 3 নাম্বারটা ডিবেঞ্চার সমগ্র 10 বছর কথা হবে। তাহলে কেডির কত নাম্বার সূত্র? প্রথম সূত্র। প্রথম সূত্র। তার মানে এই ওয়ার্কিং গুলি করতে হবে নাকি? তাহলে বলেন তো এই অঙ্কে আমাদের এই ডিবেঞ্চারের ফেস ভ্যালু নিয়ে কোনো কথা বলা নাই, তাহলে ডিবেঞ্চারের ফেস ভ্যালু কত হবে? 2500। 2500। গুড। তাহলে এফবি হচ্ছে 2000। তাহলে বলতে আয় কত হবে? কার উপর কত ধরবো? 2500 15%। গুড। 2500 ফেস ভ্যালু। তাহলে আয়, এটা কিন্তু পিডি না, এটা আয়। 2500 কত পার্সেন্ট? 15%। আরবি সম্পর্কে প্রশ্নে বলছে আফটার 10 ইয়ার ডিবেঞ্চার ইজ রিডিমেবল এট 12% কি প্রিমিয়াম। তাহলে বলতো দেখি 2500 কত পার্সেন্ট হবে? রিডিমেবলটা 12% প্রিমিয়াম কথা বলছে। 112%। 112%। শেষ। এসবি নিয়ে কি বলছে? বলছে বাট কারেন্টলি সেলস 5% ডিসকাউন্ট, মানে সেলস হবে 5% ডিসকাউন্ট। তাহলে সেলস ভ্যালু হবে 2500, ডিসকাউন্ট তাহলে কি 100 সাথে যোগ করি না বিয়োগ করি বলো তো দেখি? বিয়োগ করি। তাহলে কত পার্সেন্ট হবে? 95%। তাহলে 2500 95% হচ্ছে এসবি। তাহলে এসবি যা হবে নিচে এসবি থেকে আদার কস্ট বাদ, আর আদার কস্ট বলছে 1.5% অফ কি ভ্যালু?
ফেস ভ্যালু তাহলে ফেস ভ্যালু কত 2500 1.5% হবে আদার কস্ট। তাহলে সেল ভ্যালু থেকে আদার কস্ট বাদ দিয়ে কি পাবেন নেট সেলস ভ্যালু। আর এন দিয়ে আছে 10 বছর, ট্যাক্স দিয়ে আছে কত পার্সেন্ট 40%। পারবো ডিফেন্সারটা? জি স্যার। সমাধান দিয়ে আছে, দেখেন আগে নিজে করবেন, এরপর না পারলে সমাধানে যাবেন। এরপর সর্বশেষ কে বের করার সূত্র কি, সরি কে আর বের করার সূত্র কি, কে ইনটু কি পিটি নাকি? বলতো পিটি কি আমাদের প্রশ্ন আছে কিনা? জি স্যার 25%। 25% আছে। এখন এই কে আরটা বের করা কি এটা স্পেশাল ভাবে বের করতে হবে, হ্যাঁ? তাহলে কে সূত্র কি d1 ডিভাইডেড p0 প্লাস কি জি বুঝতে পারছি? জি স্যার। তাহলে আজকে নতুন ক্লাস, এর জন্য শুধুমাত্র আপনাদের 2টি অঙ্ক দিলাম। এই 5 নাম্বার অঙ্কটা নিজে হাতে কলমে করবেন এবং 6 নাম্বার অঙ্কটা হাতে কলমে করবেন। যে সকল এই আইনস্টাইনের কি বংশধররা এই এক্সারসাইজ 5 এবং 6 হোমওয়ার্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে না দিবেন, সেই সমস্ত এই আইনস্টাইনের বংশধরদের আমি পরবর্তী ক্লাসে লাইভ ক্লাস করতে দিব না। আমার কথা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, মনে রাখেন এই যে লুকা প্যাসিওলির যারা বংশধর আছেন তাদেরকে বলতেছি, যারা দিবা না তারা কিন্তু বুঝতে হবে যারা লুকা প্যাসিওলি কি বংশধর। এক্সারসাইজ 5 এবং 6 এই 2টা অঙ্ক আমি যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখব, আগামী ক্লাসে আমি বাইসে তাদেরকে আমি ক্লাসে জয়েন করাবো, আদারওয়াইজ আমি ক্লাসে জয়েন করাবো না। এই যে প্রথম ক্লাসে বলে দেব, এটা রেকর্ড হইতেছে, তো রেকর্ড ক্লাস আমি এখানে রাখছি। আজকে ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা